যদি আপনার সন্তান হারিয়ে যায় এবং বছরের পর বছর পর সে আপনার চোখের সামনে দাঁড়িয়ে থাকে রাস্তায় লাল আলোতে বেলুন বিক্রি করতে, কিন্তু আপনি তাকে চিনতে না পারেন, একটা ভয়ানক দুর্ঘটনা যখন অতীতের সব রহস্য উন্মোচন করে দেবে, তখন কি ঘটবে? এক মায়ের যন্ত্রণা, এক ছেলের অজানা জীবন আর এক অবিশ্বাস্য পুনর্মিলনের এই গল্প শুনলে আপনার চোখ ভিজবে, মন ছুঁয়ে যাবে। দেখুন কিভাবে নিয়তি খেলা খেলে। পুরো গল্পটা দেখতে এক্ষুনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এক সমৃদ্ধ পরিবারের যুবতী রিয়া প্রত্যহ তার স্বামী রাহুলের সঙ্গে যানবাহনে চড়ে নগরের জমজমাট পথগুলো পেরিয়ে কর্মস্থলে পৌঁছাত। অন্যান্য মানুষের মতোই এই যানজট তাদের কাছে স্বাভাবিক ব্যাপার ছিল। তবে লাল আলোতে যখন যান থামত, তখন কিছু একটা ঘটনা তার অন্তরকে স্পর্শ করত। যখনই তাদের যানবাহন যানজটে বা আলোতে আটকে যেত, তখনই ছোট ছোট শিশুরা তাদের যানকে চারদিক থেকে ঘিরে ধরত। কেউ কেউ পণ্য হাতে নিয়ে বিক্রয়ের চেষ্টা করত, কেউ আবার সাহায্য প্রার্থনা করত। আর তাদের মাঝে ছিল অভি নামের একটি ছেলে। সে 10 থেকে 12 বছরের একটি সরল মনা বালক। মাঝে মাঝে সে রঙিন বেলুন হাতে করে ছুটে আসত তাদের যানের দিকে। কখনো তার কাছে গল্পের বই থাকত, আবার কখনো সে বিভিন্ন রঙের পুষ্পগুচ্ছ অফার করত। তার সেই সহজ স্বভাব এবং মধুর কথাবার্তা রিয়ার মনে গভীর ছাপ ফেলত। একবার সে জানের কাছে এসে বলল, মাসি, এই রঙিন বেলুনগুলো নেবেন কি? রিয়া হাসি দিয়ে উত্তর দিল, আমি এগুলো দিয়ে কি করব বলতো? অভি তখন বলল, মাসি, আপনার সন্তানদের হাতে তুলে দিন, তারা নিশ্চয়ই আনন্দে লাফাবে। রিয়া মৃদু হেসে বলল, হোরে, আমার তো কোনো সন্তান নেই। অভি তার সেই সরল দৃষ্টিতে মাথা দোলালো এবং বলল, মাসি, তবু নিন না, ভোর থেকে একটাও তো বিক্রি হয়নি। তার এই সরল অনুরোধ রিয়া মনকে গলে দিল। তাই সে অভির কাছ থেকে 2খানা বেলুন কিনে নিল আর তাদের যানবাহনে এগিয়ে চলল। কয়েকদিন পরে আবার সেই আলোতে রিয়া অভিকে দাঁড়িয়ে থাকতে দেখল, কিন্তু এবার তার কাছে বই ছিল। রিয়া হাসি মুখে জানতে চাইল, আজ তো বেলুন নেই কেন? অভি তার সেই নিষ্পাপ চোখে বলল, মাসি, বেলুন তো ফেটে যায়, তাতে তো অনেক লোকসান হয়ে যায়। আজকের জন্য এই বইটা নিন না, মাত্র 20 টাকা তো লাগবে। যদিও তার কোনো প্রয়োজন ছিল না, তবু রিয়া বইটা কিনে নিল। ক্রমশ তাদের মধ্যে একটা অদৃশ্য সংযোগ গড়ে উঠতে শুরু করল, আর রিয়ার কাছে অভি খুব প্রিয় হয়ে উঠল। প্রত্যেকবার সেই পথ দিয়ে যাওয়ার সময় রিয়া তার কাছ থেকে কোনো না কোনো জিনিস কিনে নিত এবং নিঃশব্দে তার হাতে কিছু অতিরিক্ত অর্থ রেখে দিত, যাতে অভির মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে ওঠে। তার সেই নিষ্পাপ হাসি রিয়াকে যেন একটা প্রশান্তির ওষুধের মতো শান্তি দিত। কিন্তু পরদিন যখন রিয়ার যানবাহন আলোতে থামল, তখন তার চোখ পড়ল পথের ধারে ছড়ানো কয়েকটা বইয়ের ওপর। সঙ্গে সঙ্গে তার মনে অভির কথা উদয় হল। রিয়া অস্থির হয়ে উঠে জানালা দিয়ে বাইরে তাকাতে লাগল। তার বুকের ভিতর ধরাস ধরাস শব্দ হচ্ছিল। ঠিক তখনই কয়েকটা শিশু ছুটে এসে তাদের যানের কাছে দাঁড়ালো এবং বলল, দিদিমণি, আপনি তো অভিকে খুঁজছেন, তাই না? হ্যাঁ। সে কোথায় গেল? সেই শিশুরা বলল, দিদি, তার তো সামান্য আগে একটা দুর্ঘটনা ঘটেছে। রিয়ার নিঃশ্বাস যেন থমকে গেল। এসব কি করে ঘটল? তার কি অবস্থা এখন? একটা শিশু বলল, দিদি, একটা যানচালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তার মাথায় গভীর আঘাত লেগেছে। কয়েকজন লোক তাকে চিকিৎসালয়ে নিয়ে গেছে, কিন্তু আমরা শুনেছি লোকজন বলাবলি করছে যে তার বেঁচে ওঠা খুবই কঠিন। রিয়ার হাত থরথর করে কাঁপতে শুরু করল। কেন যেন তার চোখ দিয়ে জল গড়াতে লাগল। রিয়ার অন্তরে একটা অস্বাভাবিক যন্ত্রণা জাগল, কিন্তু তার মনে একটুও ধারণা ছিল না যে এই যন্ত্রণা শুধুমাত্র একটা শিশুর জন্য নয়, বরং এই ঘটনা তার জীবনের সবচেয়ে গুরুতর রহস্যকে উন্মোচন করবে। একটা এমন উদ্ঘাটন যা জেনে রিয়ার দীর্ঘদিনের পুরনো যন্ত্রণা আবার নতুন করে জেগে উঠবে। কারণ সেই সরল শিশু অভি আর কেউ নয়, সে তারই হারিয়ে যাওয়া সন্তান, যাকে জন্মের পরপরই একটা অসহায়তা তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। রিয়া যখনই জানল যে অভির বেঁচে থাকা অত্যন্ত দুরূহ, তখন সে বিহবল কণ্ঠে বলল, তোমরা কি আমাকে তার বাসস্থানে নিয়ে যেতে পারবে? শিশুরা অমনি বলল, হ্যাঁ মাসি, সে তো আমাদের বাসার খুব কাছাকাছিই বাস করে। রিয়া রাহুলের দিকে চাইল। তার চাহনিতে অস্থিরতা স্পষ্ট প্রতিফলিত হচ্ছিল। রিয়া বলল, রাহুল, আমাকে এখানেই নামিয়ে দাও, আমার মনে কোনো শান্তি নেই, আমাকে তার কাছে যেতেই হবে। রাহুল গভীর নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুমি যাও, আমার তো ব্যবসা খুলতে হবে, কিন্তু যাই হোক না কেন আমাকে সঙ্গে সঙ্গে খবর দিও। রাহুল তাকে সেখানেই নামিয়ে দিল। রিয়া একটা ছোট শিশুকে সঙ্গী করে নিল। সে একটা ভাড়ায় চালিত যানে উঠল
এবং অস্থির মনে সেই সরু গলির দিকে যাত্রা করল যেখানে অভিবাস করে। সামান্য এগিয়ে শিশু যানটাকে থামাল, কিন্তু রিয়ার নিচে নামতেই তার দৃষ্টি পড়ল একটা প্রবীণ মহিলার উপর। তাকে দেখা মাত্র রিয়া যেন পাথর হয়ে গেল। এ তো সেই মহিলা। সে এই মহিলাকে ভালোভাবে চিনত। প্রবীণ মহিলাও রিয়াকে দেখে থমকে গেল এবং পরক্ষণেই অঝরে কান্না শুরু করল। সে কম্পিত স্বরে বলল, আমি তোমার সন্তানকে রক্ষা করতে পারিনি। রিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কি, সে আমার সন্তান অভি ছিল? প্রবীণ মহিলা চোখের জল মুছে বলল, হ্যাঁ, সেই তো তোমার অভি। শুধু এটুকু শোনামাত্র রিয়া উচ্চস্বরে কেঁদে উঠল। আমি কতটা দুর্ভাগ্যবতী। এত বছর পর আমার সন্তান আমার চোখের সামনে ছিল, অথচ আমি তাকে চিনতে পারিনি। রিয়া কাঁদতে কাঁদতে বলল, সে এখন কোথায়? তার অবস্থা কি হয়েছে? আমাকে তার সঙ্গে দেখা করতে হবে। গলিতে রিয়ার কান্নার ধ্বনি শুনে পাড়ার মহিলারা জমায়েত হতে শুরু করল। একজন জানতে চাইল, এ কে? এ কেন এতটা বিচলিত? অভির ঠাকুরমা চোখ মুছে বলল, আরে, এ তো তার প্রকৃত জননী। এ কথা শুনে গলিতে যেন নিস্তব্ধতা নেমে এলো। কারোরই বিশ্বাস হচ্ছিল না যে এতটা সম্পদশালী মহিলার সন্তান এমন পরিস্থিতিতে কি করে দিন কাটাচ্ছিল। রিয়া কাঁদতে কাঁদতে চিৎকার করছিল, অভি, আমার সন্তান অভি। তার এই যন্ত্রণাময় আহ্বানে সমস্ত পাড়া যেন প্রতিধ্বনিত হচ্ছিল। অভি এবং রিয়ার এই বাস্তবতা বোঝার জন্য আমাদের অতীতে কিছুটা ফিরে যেতে হবে। 2015 সালে যখন রিয়া মাত্র 19 বছরের ছিল, তখন সে রোহিত নামেন এক যুবকের প্রেমে পড়ে। তারা দুজন বিবাহ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু রিয়ার পরিবার এই সম্পর্ককে মেনে নেয়নি। অসংখ্য প্রচেষ্টার পরও যখন পরিবারের সদস্যরা সম্মতি দেয় না, তখন শেষমেশ একদিন রিয়া রোহিতের সঙ্গে পালিয়ে বিবাহ করে। তারা সেই নগরে একটা ছোট ভাড়া বাসায় থাকা শুরু করে। কিন্তু রিয়ার এই সিদ্ধান্তের কারণে তার পরিবার তার সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে। 1 বছর পর রিয়া একটা চমৎকার বালককে জন্ম দেয়, যার নাম তারা অভি রাখে। ঠিক সেই সময়ে রিয়া একটা ভয়াবহ সত্য জানতে পারে, যা তার সুখী জীবনকে ছারখার করে দেয়। কেউ তাকে জানায় যে তার স্বামী রোহিত একটা ভয়ঙ্কর অপরাধী দলের সঙ্গে জড়িত। অর্থের লোভে সে মানুষের প্রাণ নিতেও দ্বিধা করে না। রিয়া তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এই পথ সঠিক নয়। যাদের জন্য তুমি এসব করছো, তারাই একদিন তোমাকে ধ্বংস করে দেবে, আর আমাদের সংসারও নষ্ট হয়ে যাবে। রিয়ার সব বোঝানো সত্ত্বেও রোহিত তার স্বভাব পরিবর্তন করেনি। আর তারপর ঘটে গেল সেই ভয়ের ঘটনা, যা রিয়া সর্বদা আশঙ্কা করত। একদিন রোহিতের প্রতিপক্ষরা তার জীবন কেড়ে নেয়। রোহিতের মৃত্যুর পর রিয়া সম্পূর্ণ ভেঙে পড়ে। তার কাছে তখন না ছিল আশ্রয়, না ছিল কোনো সহায়তা। সে তার পিতামাতার বাড়িতেও ফিরতে পারেনি। যদি কিছু তার কাছে ছিল, তা হল তার সন্তান অভি। রিয়ার বেঁচে থাকার একমাত্র প্রেরণা তখন অভি। কিন্তু ঠিক সেই মুহূর্তে রিয়ার পিতামাতার কাছেও রোহিতের মৃত্যুর সংবাদ পৌঁছে যায়। তারা রিয়ার কাছে এসে বলে, মেয়ে, যা ঘটে গেছে তা ঘটে গেছে, কিন্তু তুমি এখনো তরুণী। আমরা তোমার পুনর্বিবাহের ব্যবস্থা করব, তবে তার জন্য একটা শর্ত রয়েছে। তোমাকে এই সন্তানকে ভুলে যেতে হবে। এ কথা শুনে রিয়া যেন নিশ্চল হয়ে যায়। সে তোতলাতে তোতলাতে বলে, আমি আমার সন্তানকে কি করে ত্যাগ করব? তার পরিবারের লোকজন তাকে বোঝায় যে এই সন্তান যদি তোমার সঙ্গে থাকে, তাহলে কে তোমার সঙ্গে বিবাহ করবে? ঠিক সেই সময় রোহিতের পিতামাতাও সেখানে উপস্থিত হয়। তারাও রিয়াকে পড়ে, মেয়ে, তুমি নতুন বিবাহ করে নাও। অভিকে আমরা লালন পালন করব। এ তো আমাদেরও রক্ত। অনেক চিন্তাভাবনার পর অশ্রুসিক্ত চোখে রিয়া তার সরল সন্তান অভিকে তার দাদু দাদির হাতে তুলে দেয় এবং তার পিতামাতার সঙ্গে চলে যায়। রিয়ার পিতামাতা তাদের মেয়ের অতীতকে মুছে ফেলার জন্য রাহুল নামের এক যুবকের সঙ্গে তার বিবাহ ঠিক করে। যুবকটি সদাচারী এবং ভদ্র ছিল, তাই কয়েকটা সাক্ষাতের পর পরিবারের সদস্যরা রাহুল এবং রিয়ার বিবাহ নির্ধারণ করে। কিন্তু এই বিবাহের পিছনে একটা বিশাল রহস্য লুকিয়ে রাখা হয়। রাহুলের কাছ থেকে রিয়ার অতীত গোপন করা হয়। তাকে জানানো হয় যে রিয়া অবিবাহিতা। কয়েকদিন পর তাদের দুজনের উৎসবমুখর বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর রিয়া দিল্লিতে চলে আসে। রাহুল দিল্লিতেই বাস করত। রিয়ার রূপ এবং তার মার্জিত স্বভাবে সে এতটা মুগ্ধ হয় যে বিবাহের পর সে সকলের কাছে বলতো, আমি পৃথিবীর সবচেয়ে উত্তম নারীর সঙ্গে বিবাহ করেছি। রাহুলের পাহাড়ি রাস্তার বাজারে গয়নার একটা বৃহৎ দোকান ছিল, যা পরিচালনার জন্য লোকজন নিয়োগ করা ছিল। তার ব্যবসা এতটা সফল ছিল যে বাড়িতে কখনো অর্থের অভাব অনুভূত হতো না। ক্রমশ রিয়াও দোকানে তার সাহায্য করতে শুরু করে। তারা দুজন মিলে কাজ করত, একসঙ্গে বসে চায়ের কাপে চুমুক দিত। রিয়া রাহুলের সঙ্গে আনন্দময় জীবনযাপন করছিল। কিন্তু নিয়তির খেলা দেখো, যখন রিয়ার সংসার স্থিতিশীল হচ্ছিল, তখন অকস্মাৎ তার ত্যাগ করা সন্তান অভির জীবনে আবার ঝড়ো হাওয়া বয়ে যায়।
সেই সময় অভির দাদুর অকস্মাৎ পরলোক গমন ঘটে। তার চলে যাওয়ার পর বাড়ির পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে পড়ে। অভির কাকিমা প্রত্যহ ঝামেলা শুরু করে এবং কটাক্ষ করে বলতে থাকে যে এই বালকের জননী তো তাকে ফেলে চলে গেছে, এখন আমরা কেন এর দায়িত্ব নেব? এটাকে অনাথালয়ে পাঠিয়ে দাও, অন্তত কিছু বোঝা তো কমবে। কিন্তু অভির ঠাকুরমা যেন একটা অটল শিলার মতো দাঁড়িয়ে থাকত। সে বলতো, এ তো আমার রোহিতের প্রতিরূপ, এ আমার সন্তানের শেষ স্মৃতি, আমি কখনো এটাকে ছেড়ে দেব না। অভিকে নিয়ে প্রত্যহ বিবাদ বাড়তে থাকে। একদিন অভির বড় পিসি সেখানে আসে। সে দেখে যে পরিবারের সর্বত্র শুধু অশান্তি। পিসি ঠাকুরমাকে বলে, মা, যদি বাড়িতে এতটা অশান্তি চলছে তাহলে আপনি অভিকে আমার কাছে দিন, আমার 2টি পুত্র রয়েছে, আমি এটাকেও সঙ্গে নিয়ে দিল্লিতে চলে যাব। ঠাকুরমা অমনি অস্বীকার করে বলে, না, আমি কারোর উপর নির্ভর করতে পারবো না, যতদিন আমি বেঁচে আছি এ আমার কাছেই থাকবে। পিসি তাকে বোঝায় যে ঠিক আছে মা, আপনিও আমার সঙ্গে আসুন। এভাবে অভি তার ঠাকুরমার সঙ্গে দিল্লিতে চলে আসে। কালক্রমে সময় অতিবাহিত হয়। অভি তখন 10 বছরের হয়ে উঠেছে। সে কিছুটা দুরন্ত হয়েছে এবং জগৎকে তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে বোঝার প্রয়াস করছে। একদিন সে লক্ষ্য করে যে তার সমবয়সী শিশুরা প্রত্যহ অর্থ নিয়ে বাড়ি ফেরে। অভি তাদের কাছে জানতে চায়, তোমরা এই অর্থ কোথা থেকে আনো? শিশুরা হেসে বলে, আমরা দিল্লির পথে লাল আলোতে জানের কাছে গিয়ে লোকজনের কাছ থেকে চেয়ে নিই। অভির মনেও অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা জাগে। সে বলে, আগামীকাল আমিও তোমাদের সঙ্গে যাব। কিন্তু তার ঠাকুরমা তাকে কঠোরভাবে নিষেধ করে বলে, বাবু, সাহায্য চাওয়া খুব খারাপ অভ্যাস। অভি তার দুরন্ত হাসি দিয়ে বলে, ঠাকুরমা, আমি তো সাহায্য চাইব না, আমি তো বেলুন বিক্রি করব। ঠাকুরমা চাইলেও তাকে আটকাতে পারেনি। আর এভাবে অভি কয়েকটা বেলুন কিনে লাল আলোতে বিক্রয় করতে শুরু করে। মাঝে মাঝে পুষ্প, কখনো বেলুন, কখনো গল্পের বই, যা তার মনে ভালো লাগত সে তাই বিক্রি করত। কিন্তু ঠিক সেই সময় অজানা পথ ধরে তার প্রকৃত জননী রিয়া তার জীবনে প্রবেশ করে। তারা দুজন প্রত্যহ একে অপরের মুখোমুখি হতো। রিয়ার অন্তরে তাকে দেখামাত্র মাতৃত্বের স্নেহ উথলে উঠত, কিন্তু সে এটাকে একটা সংযোগ বলে মনে করত। তারা কাছাকাছি থেকেও একে অপরকে চিনত না। রিয়া মনে মনে তার সন্তানকে সর্বদা স্মরণ করত, কিন্তু তার পিতামাতা তাকে কড়া নির্দেশ দিয়ে রেখেছিল যে কখনো ভুলেও অভির নাম উচ্চারণ করবে না, কারণ যদি কেউ জেনে যায় তোমার জীবন নষ্ট হয়ে যাবে। তাই সে নীরবে থাকত, তার চোখের জল গোপন করত, এবং যদি কখনো পিতামাতার বাড়ি যায় তাহলে শুধু জানতে পারত যে অভি তার পিসির সঙ্গে দিল্লিতে চলে গেছে। কতটা বিস্ময়কর সংযোগ! জননী এবং সন্তান একই নগরে বাস করছে, একই পথে অবস্থান করছে এবং একে অপরের সঙ্গে কথোপকথনও করছে, কিন্তু স্মৃতিগুলো খুব অস্পষ্ট হয়ে গিয়েছিল। রিয়া বারবার তার কাছ থেকে নাম জানতে চেয়েছে, তার পরিবারের সদস্যদের সম্পর্কেও জিজ্ঞাসা করেছে, এবং অভি তাকে জানিয়েছে যে আমি আমার ঠাকুরমার সঙ্গে বাস করি। কিন্তু সে জানত না যে এই ঠাকুরমা সেই ব্যক্তি যিনি তার সন্তানকে লালন করে বড় করেছেন। কিন্তু আজ যখন রিয়া অভিকে অনুসন্ধান করে তার বাসায় পৌঁছে এবং ঠাকুরমাকে সামনে দেখে, তখন তার চোখ যেন বিস্ফারিত হয়ে যায় এবং দীর্ঘদিনের স্মৃতি আবার সজীব হয়ে ওঠে। তার অন্তরে মাতৃত্বের যন্ত্রণা জাগে। কি সত্যি সে আমার সন্তান অভি? ঠাকুরমা কম্পিত স্বরে বলে, হ্যাঁ মেয়ে, এই তো তোমার অভি। কিন্তু আজ তার দুর্ঘটনা ঘটেছে। রিয়া উচ্চকিত হয়ে বলে, সে কোথায়? আমাকে এখনই তার কাছে যেতে হবে। ঠাকুরমা জানায় যে তাকে চিকিৎসালয়ে নেওয়া হয়েছে। তার পিসিও তার অবস্থা সম্পর্কে কিছু জানে না, তাদের শুধু এইটুকু খবর যে তার গুরুতর আঘাত লেগেছে। কাছেই দাঁড়ানো মহিলাদের একজন তার হাত ধরে বলে, চলো বোন, আমরা তোমাকে চিকিৎসালয়ে নিয়ে যাই। রিয়া অমনি তাদের সঙ্গে রওনা হয়। যেই রিয়া চিকিৎসালয়ে পৌঁছে তখন অভির পিসি তাকে দেখে অঝোর ধারায় কাঁদতে শুরু করে। তারা জানায় যে চিকিৎসকরা বলছেন অভির বেঁচে ওঠার সম্ভাবনা খুব কম। রিয়া কম্পিত স্বরে বলে, এমন কথা বলবেন না, প্রার্থনা করুন যেন সে আমাকে ছেড়ে না যায়। এভাবে 6 ঘন্টা অতিবাহিত হয়। রিয়ার কাছে প্রত্যেক মুহূর্ত যেন একটা বিশাল পর্বতের মতো ভারী মনে হচ্ছিল। গুরুতর চিকিৎসাকক্ষের দ্বার বন্ধ ছিল। ভিতরে অভি জীবনের লড়াই চালিয়ে যাচ্ছিল। এর মাঝে রিয়ার যোগাযোগ যন্ত্র অবিরাম বাজতে থাকে। তার স্বামী রাহুল
অনেকক্ষণ ধরে যোগাযোগ করছিল। শেষ পর্যন্ত রিয়া যন্ত্রটি তুলে কম্পিত স্বরে বলে, রাহুল, সেই বালকের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। আমাকে ক্ষমা করো, আমি আজ ফিরতে পারবো না। রাহুল বিস্মিত হয়ে জানতে চায়, কি, তুমি চিকিৎসালয়ে পৌঁছে গিয়েছ? আর এ কি ধরনের কথা বলছো? তার পিতামাতা তো সেখানে রয়েছে, তারা সবকিছু সামলে নেবে। এখন রিয়া তাকে কি করে বোঝাবে যে বালককে সে অন্যের বলে মনে করছে সে রিয়ার নিজের রক্ত, যাকে সে এতদিন জগৎ থেকে গোপন করে রেখেছে। সে শুধু বলে, রাহুল, আমি এখন যোগাযোগে কথা বলতে অক্ষম। এরপর রিয়া যন্ত্রটি বন্ধ করে দেয়। সামান্য পরে একজন চিকিৎসক বাইরে আসেন। তার মুখমণ্ডলে ক্লান্তি এবং উদ্বেগ ফুটে উঠছে। রিয়া চিকিৎসককে জিজ্ঞাসা করে, চিকিৎসক মহাশয়, আমার সন্তানের অবস্থা এখন কেমন? চিকিৎসক বলেন, যদি রোগীর ৭৭ ঘণ্টার মধ্যে সচেতনতা ফিরে আসে তাহলে সে ক্রমশ সুস্থ হয়ে উঠতে পারে, অন্যথায় কিছু বলা দুষ্কর। সেই ৩ দিন রিয়ার কাছে ৩ বছরের মতো লাগল। আর তারপর তৃতীয় দিনের সন্ধ্যায় চিকিৎসক হাসি মুখে বলেন, বালকের সচেতনতা ফিরে এসেছে, এখন আপনারা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এই সংবাদ শুনে তারা সকলে একে অপরকে আলিঙ্গন করে কাঁদতে শুরু করে। রিয়া ছুটে ভিতরে প্রবেশ করে। অভির চোখ অর্ধেক খোলা। সে মৃদুস্বরে বলে, মাসি, আপনি এসে পড়েছেন। রিয়া তাকে স্নেহপূর্ণ দৃষ্টিতে দেখে। সে তার মাথায় হাত বুলিয়ে বলে, বাবু, আমি মাসি নই, আমি তোমার জননী। সে অভিকে বুকে জড়িয়ে ধরে এবং দীর্ঘদিনের যন্ত্রণা, অপেক্ষা এবং স্নেহ সব কিছু চোখের জলে ধুয়ে যায়। চিকিৎসক রিয়াকে বোঝান যে বালকের সঙ্গে অতিরিক্ত কথাবার্তা বলবেন না, এটাকে এখন বিশ্রাম নিতে দিন। বিগত ৩ দিন ধরে রিয়া রাহুলের সঙ্গে যোগাযোগ করেনি। তার যোগাযোগ যন্ত্রও বন্ধ ছিল। ওদিকে রাহুল রিয়ার জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছে। শেষমেশ সেও অভির বাসায় পৌঁছে যায় এবং সেখানে রাহুল রিয়ার প্রকৃত রহস্য জানতে পারে। সে অমনি চিকিৎসালয়ে ছুটে যায়। সে ক্রোধে বলে, তোমরা আমার সঙ্গে প্রতারণা করেছ, আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই সমাপ্ত। রিয়া নীরবে সব কিছু শোনে। তার কাছে তো এখন অভি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। আর রিয়া অভিকে দ্বিতীয়বার হারাতে চায় না। ৭ দিন পর অভি বাড়ি ফিরে আসে। রিয়া তার সেবা করতে থাকে। যখন সে রাহুলের সঙ্গে যোগাযোগ করে তখন সে যন্ত্রটি তুলতেই না। কিন্তু ১০ দিন পর অকস্মাৎ রাহুল তার পরিবারের সদস্যদের সঙ্গে অভির বাসায় উপস্থিত হয়। রিয়া তাদের দেখে কান্নায় ভেঙে পড়ে। তার শাশুড়ি তাকে আলিঙ্গন করে বলে, মেয়ে, কাঁদিস না, চল বাড়ি যাই। এই কথা শুনে রিয়া বিহ্বল হয়ে পিছিয়ে যায়। আমি আমার সন্তানকে ত্যাগ করে কোথাও যাব না। শাশুড়ি হেসে বলে, কে বলেছে তুমি তাকে ত্যাগ করো? বরং তোমার সন্তান, তার ঠাকুরমা, আমরা সকলে মিলে যাব। রাহুল অনেকক্ষণ পর সামনে এসে বলে, চলো রিয়া, আমিও তোমার অভাবে থাকতে পারি না। আর এভাবে যে পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল সে আবার ঐক্যবদ্ধ হয়। সেই সময়ে রিয়া ২ মাসের অন্তঃসত্ত্বা ছিল। নির্ধারিত সময়ে সে একটা সুন্দর বালককে জন্ম দেয়। কয়েক বছর পর তাদের একটা কন্যা সন্তান হয়। এখন রিয়া, অভি এবং তার ছোট ভাইবোন সকলে মিলে একটা সুখময় জীবন অতিবাহিত করছে। এই কাহিনী আমাদের বোঝায় যে জীবনে যতটা স্নেহই কেন না পাওয়া যাক, পিতামাতার থেকে বড় কোনো আশ্রয় নেই। জননীর স্নেহ এবং পিতার শ্রম ছাড়া কোনো সম্পর্কের অস্তিত্ব অপূর্ণ থেকে যায়। তাই এমন কোনো সিদ্ধান্ত নিও না যা তোমার আনন্দের বিনিময়ে তোমার পিতামাতার চোখে চিরকালের জন্য জলের ধারা এনে দেয়। সঙ্গীরা, যদি এই কাহিনী তোমাদের মনে ধরে তাহলে এটাকে পছন্দ করো এবং ভাগ করে নাও। এরকম হৃদয়গ্রাহী কাহিনীর জন্য আমাদের চ্যানেলে যোগদান করো। এই কাহিনী সম্পূর্ণরূপে কল্পিত। এটি শুধুমাত্র বিনোদন এবং উপদেশের জন্য নির্মিত। কোনো বাস্তব ঘটনা বা ব্যক্তির সঙ্গে এর কোনো যোগসূত্র নেই।